এই যে দেখছেন যে আপনার কাঁটাতার, এই কাঁটাতার হচ্ছে গিয়ে আপনার ভারতের যে কাঁটাতার সেই কাঁটাতার, কিন্তু এই কাঁটাতারের বাইরে দিয়ে মানে এখানে একটা অদ্ভুত ব্যাপার, খোলামেলা একটা ভারতের রাস্তা রয়েছে এই যে। কিন্তু ভারতের ওই খোলামেলা রাস্তায় আমার যেতে খুব ভয় করছিল, তাই একটি শিশুর কাছে ক্যামেরা অন করে পাঠিয়েছি। দেখুন ওরা কিভাবে ভিডিও করছে। এখানে দুই দেশের ভেতরেই একটি গ্রাম, তবে কাঁটাতারে বিচ্ছিন্ন। সীমান্ত সংকটের জন্য এপারের মানুষ ওপারে বিভক্ত আপনজনদের সাথেও কথা কিংবা দেখা করতে পারেন না কেউ। এইটাও তো ডেপুল্লাপাড়া, আবার ওইটাও ডেপুল্লাপাড়া। তাই মানে যখন এখানে গ্রাম হয়েছে তখন তো এখানে কাঁটাতার ছিল না, না ছিল না। তো ওরাও আপনার অনেক আছে, হিন্দু হাজং, আপনারা এখানে রয়েছেন, তো আপনাদের আত্মীয় স্বজন এখানে রয়ে গেছে না? আছে আত্মীয় স্বজন, ভাই, তার ভাই সকল আছে এই গ্রামবাসীরা। ও তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন কি? সাক্ষাৎ এমনি করেন জ্বালা। এখানকার যারা বিএসএফ রয়েছে তারা কি আপনাদের যাইতে দেয় না? না। ডেপুলিয়াপাড়ায় এখানে ভারত সীমান্তের সাথে কেবলমাত্র একটি বাড়ি আছে, পাড়া থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। পাকিস্তান আমলের বাড়ি, তবু কোনো রাস্তাঘাট নেই। আমরা আজ ওই বাড়িতে যাব। ওইটা একটা প্রাচীন আমলের বাড়ি, ওখানে বাড়িতে মানুষ আছে ভাই, ওখানে ওই যে রান্না বাড়া হচ্ছে, ওই যে চুলা চলতেছে, ধান সিদ্ধ করতেছে ভাই। ধান সিদ্ধ করুক আর যা করুক ভাই, আমার তো মনটা কিছুতেই ভাবতেছে না। পারেন। আমি নয় পারবো, আপনি কেমনে পার হবেন? আমার ঘাড়ে নেন একটু একটু ঘাড়ে নিলে কি এই বিজন ভাই জুতা খুলে ফেলছে। দর্শক তাহলে আর কোনো কথা নাই, তাহলে যাই হোক, এবারে এটাকে পার করতেই হবে। নেমে পড়ছি, কিন্তু মুশকিল হচ্ছে এত সমস্যা, ডেবে যায় তো। সুপ্রিয় দর্শক, ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের সীমান্তলগ্ন ডেপুল্লাপাড়া গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো দর্শক, আজকের পর্বের ভিডিওতে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা এখানে বলে রাখি, এখানের এই যে রাস্তাটা রয়েছে এটা কিন্তু কাঁটাতারের বাইরে, মানে খোলামেলা, এবং এখান থেকে কিন্তু গাড়ি যায়, যে গাড়িগুলো মূলত বাংলাদেশের মানে নোম্যান্সল্যান্ডের বাইরেই। তবে এটা বলা যেতে পারে যে আপনার এটা একটা অবৈধ রাস্তা, যে রাস্তাটা ভারতীয়রা ব্যবহার করে, বাংলাদেশিরা ব্যবহার করে না, কিন্তু মানে আপনার কাঁটাতারের এই ভেতরে একেবারে খোলামেলা সীমান্ত। তো এই খোলামেলা সীমান্ত আপনাদেরকে দেখাবো, আর তার পাশাপাশি দেখাবো এখানে যে বর্তমানে হাজং উপজাতিদের জীবন বৈচিত্র্য সেইটা। তো চলুন দর্শক, আর কথা না বাড়িয়ে আজকের পরের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি একেবারে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে। হেমন্তে এখন নো ম্যানস ল্যান্ডের পাশের যে বিস্তীর্ণ জমি রয়েছে সেই জমিতে ধানে পাক ধরেছে। স্থানীয় কৃষকদের অনেকেই এখন ধান কাটায় ব্যস্ত হয়ে পড়েছেন, কেউ আবার কাঁধে করে সেই ধান বাড়িতে নিয়ে আসছেন। যদিও স্থানীয়দের এখানে বিএসএফ কিংবা বিডিআর কেউই তেমন বিরক্ত করে না। চাচা বেটা, এই বয়সেও এত বড় বোঝা নেওয়া লাগতেছে, ব্যাপার কি? হ্যাঁ, কি করবে ওরা? এটাই তো দুনিয়া, এটাই দুনিয়া না? এই দুনিয়া কইরা গেটেই খাওয়া লাগবো, জগতে আপন বলে কেউ নাই নাকি? করলে ভালো, না করতে পারলেই খারাপ। না করতে পারলে ভালো। যতদিন কর্ম আছে ততদিন শরীর ভালো আছে। প্রিয় দর্শক, চাচারা বলছে যে বাংলাদেশের ভেতরে থাকতে, কারণ ভারতের ভেতরে গেলে হয়তো ভারতীয়দের যে বিএসএফরা রয়েছে তারা হয়তো সমস্যা করতে পারে। আর এখন এই যে ধান পেকে গেছে ভাই, ও ভাই, এই যে আপনার এই যে ফাঁকা জায়গাটা, এই জায়গাটার ভিতরে কি আবাদ করতে দেয় না? আবাদ করতে হাতি আহে, তা হাতি আইলে তো এইটাও নষ্ট করবো। ও এইটাকে আর কি আপনার আর্থিং এর লাইন দিয়ে আটকানো রয়েছে, তাই তো?
আচ্ছা আচ্ছা, এর জন্য এ পাশে ঢুকতে পারবে না। কিন্তু নো ম্যানস ল্যান্ড এটার ভেতরে চাষাবাদ করতে দেয় না, এটার ভেতরে শুধু গবাদি পশু পালন করার জন্য সুযোগ আছে। তাও সবসময় না, যখন বিএসএফ আসে তখন কিন্তু এখানে যারা গবাদি পশু পালন করে তাদেরকে কিন্তু এখান থেকে তাড়িয়ে দেয়। প্রিয় দর্শক, এই যে দেখছেন মিজান ভাই আসছে, আপনাদেরকে বলি আমার সাথে কিন্তু আবারও এই যে সীমান্তবর্তী জনপদ, এইটাকে মিজান ভাই দুর্দান্তভাবে উপভোগ করে। মানে এই যে সে কিন্তু অনেক ভেতরে গেছে, আমরা কিন্তু অত দূরে যাইনি। ফাঁকা জায়গা দিয়ে হাঁটতে হাঁটতে, মানে নোম্যান্স ল্যান্ডের কাজ দিয়ে হাঁটতে হাঁটতে সে গেছে, এবং সে যাতে ওই কাঁটাতারটাকে খুব ক্লোজলি দেখাতে পারে এবং ভারতের যে বর্তমানের যে বাড়িঘর রয়েছে সেটাকে সে যাতে দেখাতে পারে, এজন্য সে খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। কারণ এইটা মিজান ভাই খুব এনজয় করে, তাই তো? এটা আসলে মজা লাগে আমার। আপনার মজা লাগে? এখানে আরো আশ্চর্য দেখেন, আমি তো আর একটা বর্ডার গ্রাম দেখছি, এখানে আরো ওখানে 2 দেশে 2টা গ্রাম, এখানে আরো ভালো লাগতেছে। আরো যে একই দেশে 2টা দেশ, একটা গ্রাম, অথচ ওইখানে আমরা যাইতে পারি না, ওনারা এদিকে আসতে পারে না। মানে হয়তো এক সময় খুব তাদের ক্লোজ বা বন্ধুত্ব ছিল, কিন্তু এখন কিন্তু তারা অনেক সীমাবদ্ধতার মধ্যে তারাও পড়ে গেছে, আমরাও পড়ে গেছি, যে একটু যোগাযোগ বন্ধ হয়ে গেছে। একবারে কারণ যোগাযোগ সম্ভবত আমার যেটা মনে হয় যে এই পারে যেহেতু হাজং, ওপারেও সম্ভবত হাজং। হ্যাঁ অবশ্যই, যেহেতু আত্মীয়তাও রয়েছে, আত্মীয়তা অবশ্যই বিয়ে শাদীর ব্যাপার তো আছে। এটা এখন ভাগের আগে তো ছিলই, এখন আত্মীয়তা সেই সূত্রে আমার মনে হয় এখানের যারা স্থানীয় হাজং, তারা সম্ভবত ওদের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে। হ্যাঁ ওটা হয়তো পারে, অবশ্যই, মানে যাওয়া আসারও সুযোগ সম্ভবত আছে, আর এবং বিএসএফ মনে হয় যাওয়ার সুযোগ দেয়, এটা দিতে পারে। হ্যাঁ, এটা তো আমরা ওইভাবে, আমার মনে হয় গ্রামের ভেতরে ওইভাবে বলতে পারবো না, গ্রামের ভেতরে গেলে জানা যাবে। গ্রামের ভিতরে, হ্যাঁ আমাদের গ্রামের ভিতরে আমরা যাব, তখন আমরা এই তথ্যটা নেওয়ার চেষ্টা করব নাকি? হ্যাঁ। তার আগে দর্শক দেখুন কি অপূর্ব এই বিষয়গুলো, আসলে আমাদের সীমাবদ্ধতা তৈরি করে দেয়। এই জটিলতাগুলো আসলে আমাদেরকে অনেক সময় কষ্ট দেয়। এটা আমাদের জন্য পেইনফুল হয় যে মানে এই কাঁটাতারের সীমাবদ্ধতা আসলে মানুষের তৈরি করা একটা সীমাবদ্ধতা। এই যে দেখছেন যে আপনার কাঁটাতার, এই কাঁটাতার হচ্ছে গিয়ে আপনার ভারতের যে কাঁটাতার, সেই কাঁটাতার। কিন্তু এই কাঁটাতারের বাইরে দিয়ে, মানে এখানে একটা অদ্ভুত ব্যাপার, খোলামেলা একটা ভারতের রাস্তা রয়েছে। এই রাস্তা দিয়ে আগে প্রচুর পরিমাণে মানুষ চলাচল করত, কিন্তু ইদানিং এই রাস্তাটা টোটালি আপনার বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র বিএসএফ ছাড়া এই রাস্তা দিয়ে ইদানিং এইখানকার, মানে যারা আমাদের বাংলাদেশের ভেতরের টিপুল্লাপাড়ার মানুষজন রয়েছে, তাদের কাছ থেকে জানতে পারলাম যে মানে তারা ছাড়া আর কেউ চলাচল করে না। কাঁটাতারবিহীন খোলামেলা ওই রাস্তাটা আমি আপনাদের দেখাবো, কিন্তু আমার ওখানে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তবে স্থানীয় শিশুরা ওখানে যেতে পারে, বিএসএফ কিংবা বিডিআর তাদের কিছু বলে না। তাই আমি ক্যামেরা অন করে 2টি হাজং শিশুকে পাঠাচ্ছি, দেখুন ওরা কি ভিডিও করে। ওই যে ছাগল, বাচ্চা, ওই যে গরু, ওই যে ইন্ডিয়া। ঠিক আছে আমার ক্যামেরাটা, হাই হাই ক্যামেরাটা এমনি ওই তো হে গেটে দেখা একবারে পাতর দেখো তো, পাতর দেখা যা কই যে পাতর নে আজকে কি নাচো পাতর নে হেদি এটা নে। এটাই মূলত ভারতের সেই রাস্তা। শিশুরা ভিডিও করছে। বর্তমানে রাজনৈতিক অস্থিরতার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে। এই রাস্তা দিয়ে এখন আর কেউই চলাচল করে না, কিন্তু কিছুদিন পূর্বে এই রাস্তায় প্রচুর গাড়ির চলাচল দেখা যেত। আরে ব্রিজটা ঘুরে গা, এদিকে ঘুরিয়া আসি গালে, আর এদিকে ঘুরে গেলাতে গাছগুলো ইন্ডিয়া বিদেশ, ইন্ডিয়া বিদেশ।
ওই তো সিদ্ধি করে পুজো ইয়া আই মানে বিজু কতরি থাই তাইগা থামো ইয়া তো চাবি কই ইয়া লা এবার করলে আরো শুরু হইব ও পাতাও ও না ওই যে আমি আচ্ছা আমি তো ইন্ডিয়া পর দেখতাম না ক্যামেরা নেই সুদা প্রিয় দর্শক, এদের দুজনকে কিন্তু আমি পাঠিয়েছিলাম ভারতের রাস্তায়। ওরা ইন্ডিয়া থেকে এই যে পাথর নিয়ে আইছে। ইন্ডিয়ার পাথর আনছো? হ্যাঁ, ইন্ডিয়া থেকে ওরা এই যে এখানে পাথর নিয়ে এসে খেলছে দুজনে। ওরা ওই রাস্তাটা ঘুরে ঘুরে দেখালো। দর্শক, ওরা তো যেতে পারে খুব সহজেই, কিন্তু এখানকার যারা স্থানীয় রয়েছে, যারা সিনিয়র মানে বয়োজ্যেষ্ঠ, তারা যেতে পারে কি না মানে পাসপোর্ট ভিসা ছাড়া, সেটা একটু জানি এই দাদার কাছে। আচ্ছা দাদা, মানে এইটাও তো ডেপুইল্লাপাড়া, আবার ওইটাও ডেপুইল্লাপাড়া, তাই মানে যখন এখানে গ্রাম হয়েছে তখন তো এখানে কাঁটাতার ছিল না? না ছিল না। তো ওরাও আপনার অনেক আছে হিন্দু হাজং, আপনারাও এখানে রয়েছেন, তো আপনাদের আত্মীয় স্বজন এখানে রয়ে গেছে না? আছে আত্মীয় স্বজন, ভাই সকল আছে এই গ্রামবাসীরা। ও, তাহলে আপনারা তাদের সাথে যোগাযোগ করেন কি? যোগাযোগ মানে এমনি মোবাইল তো এখন তো মোবাইল তো আছে, মোবাইল দিয়ে ধরেন কথা বলা যায়, কিন্তু তারপরেও মানে সরাসরি সাক্ষাৎ করারও একটা- সরাসরি সাক্ষাৎ এমনি করুন জ্বালা। এখানকার যারা বিএসএফ রয়েছে তারা কি আপনাদের যাইতে দেয় না? না, আগে যেতে দিত, আগে যাইতে এখন মানে আপনার বেশি কড়াকড়ি করছে, একেবারে জুলুম। এখন আর মানে খুব সিরিয়াস হয়ে গেছে বিষয়টা। হ্যাঁ, তাহলে এখন শুধু ওই ফোনে ফোনে যোগাযোগ, আর কাছাকাছি ওখানে আসলে দেখা সাক্ষাৎ হওয়ার সম্ভাবনাটা রয়েছে, আর বাদবাকিটা আর নাই। হ্যাঁ, নাই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা ডেপুইল্লাপাড়ার যে বাংলাদেশের ভেতরের গ্রাম রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আরেকটা কথা দর্শক, ডেপুইল্লাপাড়া বাংলাদেশের ভেতরে এবং ভারতের ভেতরে যে যতটাই রয়েছে, এটা কিন্তু পুরোটাই মানে মৌজা একটা, এই বিষয়টা আমি জানতাম না, এটা আমাদেরকে এখানকার স্থানীয়রা জানালো। আর ভারত থেকে এখানে একটা ছোটোখাটো নদী আসে, এই নদী না এটাকে বলে আপনার একটা ঝর্ণা। তো এই ঝর্ণার যে মানে আপনার দেখুন, এই যে এখান থেকে যে মানে ভারতের থেকে আসে, এই অঞ্চলের ভেতরকার মানে যারা রয়েছে গ্রামবাসী, তারা কিন্তু এই নদীর উপরে অনেকখানি নির্ভরশীল, কারণ বেঁচে থাকার জন্য পানির খুব প্রয়োজনীয়তা আছে, আর নদীটা তো আপনারা জানেনই দরকার থাকেই। এবং এখানে এই নদীটা অনেকেরই আয়ের উৎসও বটে। এখানে যেমন দর্শক, ওই যে সীমান্তের মানে বিশেষ করে জিরো যেটা আপনার নোম্যান্স ল্যান্ড, সেই নোম্যান্স ল্যান্ডের এপাশ থেকে কৃষি জমিতে চাষাবাদ করে, ঠিক এভাবেই আবার এই নদীটা থেকে মানে আপনার এখানকার স্থানীয় যারা গ্রামবাসী রয়েছে তারা কিন্তু বালু উত্তোলন করে বেচা কেনা করে। আমি দেখাই আপনাদেরকে, এটা যদিও বৈধ না, এই যে অবৈধ, তারপরেও কিন্তু এই যে এই গাড়ির ভেতরে তারা কিন্তু বালু তুলে বিক্রি করে, এগুলো গাড়ি হিসেবে বেচা কেনা হয়। আর ডেপুইল্লাপাড়ার যে মূল গ্রামটা, এটা দুইটা ভাগে বিভক্ত। এই যে একটা রাস্তা দেখছেন, এই রাস্তার এপাশে একটা মহল্লা রয়েছে আর এপাশে একটা মহল্লা রয়েছে। তো দেখা যাক এখানকার ঘরবাড়ি এবং মানুষের জীবন বৈচিত্র্য কেমন। দর্শক বন্ধুরা, গ্রামে ঢুকতে গিয়ে মূলত এখানে একটা মহল্লা রয়েছে ডেপুইল্লাপাড়ার, এই যে, তো এই মহল্লাটার ভেতরে কোনোভাবেই ঢোকা যাচ্ছিল না, মানে ওই দিক থেকে আমরা চেষ্টা করেছি, রাস্তা পাইনি, আবার আমাদেরকে সেই ধান ক্ষেতের ভেতর দিয়েই এই ডেপুইল্লাপাড়ার এই মহল্লাটার ভেতরে যেতে হচ্ছে। আর এই মহল্লাটা মানে খুব সুন্দর, এখান থেকে অন্তত মানে দূর থেকে দেখা যাচ্ছে। আর একটা কথা বলি, এই যে দেখুন, এই যে সীমান্ত, একদম সীমান্তর কাছাকাছি কিন্তু ওখানেও আপনার এখন একটা বাড়ি নির্মিত হয়েছে দেখা যায়, ফাঁকা জায়গায়, একেবারে ফাঁকা, যেখানে আপনার
কোনো কিছুই নাই, মানুষজন কিছুই ওখানে মানে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা বাড়ি রয়েছে ওখানে, মানে পরিবার আছে। তো এরকম মানে একদম ভারতের বর্ডারের কাছাকাছি গিয়ে কিন্তু ওখানে ওই যে বাড়িটা। আমার সামনে মিজান ভাই গাড়ি নিয়ে রীতিমতো তাড়াতাড়ি চলে এসে। আর এই গ্রামে আপনার যারা হাজংরা থাকে তাদের অধিকাংশ কিন্তু ঘরবাড়িগুলো আবার মাটির এবং খুবই সুন্দর। দর্শক, গ্রামে ঢোকার মুখেই এক চাচা আসছে, দেখা যায় মুরব্বী চাচা। চাচা, এই এই যে আপনার মহল্লাটা ডেপুল্লা পাড়ার, এটার ভেতরে কি আপনার মুসলমানও আছে নাকি? নাই, এই মুসলমান আছে যে এই 2-3টা ও মুসলমান ওই সামনে রাস্তায়, হ্যাঁ। হ্যাঁ, আর রাস্তায়। এইডি সব মানে আপনার হাজং, এই যে হাজং উপজাতি হাজং উপজাতি না? ও, আপনারা কি এখানে কাজ করছেন? কাজ করে এই জমি তো ওই যে এইগুলো দেখলেন না যে সীমান্ত এলাকায় দিয়ে এই যে হ্যাঁ, এই জমিগুলো এই পর্যন্ত হলো 10-15 ফুট জমি যে আমরা আবাদ করেন। হ্যাঁ। ওই যে একটা বাড়ি দেখা যায় চাচা, এই যে এই যে এটা গারো বাড়ি ও ওইখানে গিয়ে বাড়ি করছে, কেউ বাধা দেয় নাই? না বাধা দেয় নাই? না না, এটা বাদ দেন, একদম তো সীমানার কাছাকাছি। এটা পাকিস্তান প্লেটে করছে, ওইটা অনেক পুরাতন একটা বাড়ি। পুরাতন বাড়ি। ও ওই জন্য পাকিস্তান পিরিয়ডের বাড়ি, ওই জন্য আর কেউ তাদের তুলতে পারে না। তাহলে গারো তাহলে এক ফ্যামিলি আছে ডেপুল্লা পাড়ার ভিতরে? না, 2 ফ্যামিলি আছে, এই কর্নারে আছে আরেকটা বাড়ি, হাজং বাড়ির লোকই। এইখান দিয়ে গেলে পরে সামনে আরেকটা বাড়ি পাওয়া যাবে, তাই তো? কিন্তু এই মহল্লাটার রাস্তা কোন দিক দিয়ে আছে? এইটাই রাস্তা, এইটাই রাস্তা, এই বাড়ি গেছে আর এই বাড়ি গেছে। আর এই দিক থেকে কি বেরোনোর রাস্তা নাই? আছে, গাড়িতে যেতে পারবেন না, এমনি হেঁটে হেঁটে যাওয়ার রাস্তা? যাওয়ার রাস্তা আছে। ও আচ্ছা, তাহলে আপনি খেতে যাইতেছেন? হ্যাঁ, আমার ক্ষেত্রে তাই যে আমার বাড়ি তো হয় বালিকা স্কুলের দক্ষিণে। ও আচ্ছা, ঠিক আছে চাচা, তো যান। জানতে পারি আমার আত্মীয় আছে বেটা। আত্মীয় আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, চাচার নালিতা বাড়িতে আত্মীয় আছে। আমরা মহল্লায় যাই। দর্শক চলুন আমরা দেখাই। আমার কাছে কিন্তু বেশ এখন আগ্রহের হয়ে উঠছে বিষয়টা। আমি জানি না মিজান ভাইয়ের কেমন লাগছে, কারণ ওইটা পাকিস্তান আমলের একটা গারো বাড়ি। ভাই ওই বাড়িতে যাবেন? হ্যাঁ, যাওয়া যায়, দেখি বাড়িটা পাকিস্তান আমলের পুরাতন বাড়ি, অবশ্যই আমরা ওইখানে মানে আপনার একদম সীমান্তে। চলুন দেখে আসি। হ্যাঁ, দেখে আসি বাড়িটা। চলেন 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 চলেন। মিজান ভাই আমাকে ফেলে রীতিমতো পাকিস্তান আমলের বাড়ির কথা শুনে আগেই ছুটে চলেছে। কাদা থাক, কাদা পার করে যাব। চলেন। চলেন, আগাবেন তো, দাঁড়িয়ে থাকলে হবে। আর দর্শক, এই যে হলো এইটা আপনার ডেপুল্লা পাড়ার একটা মহল্লা। এই মহল্লাটা মোটামুটি হাজংদের, এবং যাদেরকে বলে হাজং আদিবাসী, তারা দীর্ঘকাল থেকে এই জনপদে বসবাস করে। এই যে তাদের বাড়িঘর। তবে হাজংদের বাড়িঘরের মধ্যে এখন বেশ দেখা যাচ্ছে যে নান্দনিকতা এসে তারা মাটির ঘর থেকে সরে গিয়ে অধিকাংশই, দেখুন এখানে মাটির ঘর ছিল, তারা কিন্তু অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার সাথে সাথে পাকা বাড়ি তৈরি করেছে। তবে সবার বাড়ির অবস্থা এরকম না। অনেক মানে হাজং, গারো, কোচ যারা রয়েছে তাদের কিন্তু এখনো পর্যন্ত বাড়িঘর মাটির রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে পাকিস্তান আমলের যে বাড়িটার কথা বললো, ওইটা গারো বাড়ি। ওই বাড়িটায় যাব এবং ওই বাড়িটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তবে রাস্তা এখান থেকে আপনার খুবই সংকীর্ণ, কারণ উনি বলল যে ওই বাড়িটায় যেতে গেলে রাস্তায় আপনার কাদা পেরোতে হবে। কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম, কাদা পেরোতে হোক আর যাই পেরোতে হোক, অন্ততপক্ষে আমার ওই বাড়িটায় যেতেই হবে। অবশ্য এই সীমান্তবর্তী জনপদে দর্শক রাস্তাঘাট ভালো হওয়ার সম্ভাবনা থাকেই না। আর এই দিকগুলোতে তেমন মানে আপনার কাজও হয় না, তো মানে উন্নয়নের বিষয়গুলোও এখানে অধরা থাকে। এখানে আমরা আরেকটা হাজং বাড়িতে এসেছি। দিদি, ওই গারো বাড়ি যাওয়ার রাস্তা কোনটা? দিদিরা বলছে যে এখান থেকে যাওয়া লাগবে। এটা কাদা আছে নাকি দিদি? কাদা আছে, হ্যাঁ। ও, কাদা আছে। রাস্তা ওই বাড়িতে কেউ থাকে না নাকি? মানুষজন থাকে না? মানুষও আছে। ও আচ্ছা আচ্ছা। আর এই বাড়ি দিদিদের মাটির বাড়ি দেখা যায়, খুব সুন্দর। আমরা আমাদের নালিতা বাড়ি দিদি। আপনিও নালিতা বাড়ির মানুষ? আচ্ছা, কোন জায়গায় আপনার বাসা? বেলতৈল? বেলতৈল তো আমাদের বগলেই একেবারে। বেলতৈলে তো যাই তো, ওই কয়েকদিন আগে বেলতৈল থেকে ঘুরে এসছি। এই দিদি বেলতৈলে বাড়ি? হ্যাঁ, বেলতৈলে বাড়ি।
বেলতল থেকে তো আমরা ঘুরে আসছি, আপনি এখানে কেন? পরে দিদি বলতেছে এখানে আমার বোন সে গ্রামে ডিপ্লোপাড়া ওখান থেকে এখানে স্থায়ী হয়ে চলে যাচ্ছেন, আর যাবেন না ওখানে না? দিদি তাহলে আপনাদের কি মানে এখন আর বিয়ে করলে পরে আপনারা শ্বশুর বাড়ি যান? হ্যাঁ শ্বশুর বাড়ি যায়। গারোদের মতো না? আহা, এটা কি আগে থেকেই আসিল? আগে থেকেই আগে থেকেই বিয়েগুলারে বউ দেন লাগে আর সেরাগুলোরে বউ আনন লাগে। সেরাগুলো বউ আনে আর মায়াগুলো জায়গা। তার মানে হাজং পরিবারের একটা রীতি, মানে ওই যে হিন্দু ধর্মের যেটা আমাদের আমাদের যে মতোই আর কি। রীতিনীতির হ্যাঁ, মতোই। এটা ঠিক আছে। আর দর্শক এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে নতুন ধান উঠেছে। হ্যাঁ দিদি আর এক দিদি জাল দিচ্ছে ধান, দেখেন এই যে নতুন ধান। দিদি ধানের মানে আপনার খের দিয়েই কিন্তু ধান সেদ্ধ করছে। হ্যাঁ দিদি খের বসবো দিয়ে না, সিদ্ধ করছে। বসবো না। ধান নতুন ধান উঠেছে, এদিকে দেখলাম একটু ধান তাড়াতাড়ি উঠেছে। আর একটা দৃশ্য দর্শক আমাকে একটুখানি ভাবালো, সেটা হলো দিদিদের এই যে মন্দির, এখানে একটা জবা ফুল গাছের নিচে তাদের ছোট্ট একটা মন্দির, এখানে তারা পূজা করে। দিদিরা এখানে কিসের পূজা দেন, কোন দেবতার পূজা দেন? আমরা ঘরের পূজা এটা আমরা কয় বাস্তু? না বাস্তু পূজা হয়ে গেছে, ও এটার কি কয়? এটা ঘরের পূজা আর কি আমরা পূজা পূজা কয় না মনসা পূজা। হ্যাঁ মনুষ্য পূজা ঘরে ঘরে কোন লাগে যায়। ও আচ্ছা আচ্ছা, এটা দর্শক দিদিরা বললো যে আপনার এখানে তারা মনসা পূজা করে, এটা প্রত্যেকের বাড়িতে বাড়িতেই পূজা করা লাগে এরকম। আর দিদিদের দেখুন এই যে তুলসী গাছ রয়েছে। দর্শক এই বাড়ির হাজং দিদিরা কিন্তু খুবই আন্তরিক। আমরা নতুন মানুষ, তারপরে আমরা একেবারে হুটহাট করে বাড়িতে এসে পড়েছি কিছু না বলে, তারপরেও কিন্তু তারা আমাদের জন্য চেয়ারের ব্যবস্থা করেছে। আর এই যে এই দিদি কিন্তু ধান এখানে শুকাতে দিয়েছে। আর একটা কথা বলি, দিদিদের মাটির ঘর এখনো পর্যন্ত তারা শেষ করে দেয়নি। দেখুন এই যে মাটির ঘর কিন্তু তারা রেখেছে, কিন্তু তার পাশাপাশি তারা কিন্তু আবার পাকা বিল্ডিং ঘর বানিয়ে ফেলছে। মানে দিদিদের এখন টাকা পয়সা বেশ ভালোই হয়ে গেছে নাকি দিদি? ধনী হয়ে গেছে দিদিরা, কারণ তাদের ঐতিহ্যবাহী মাটির ঘরবাড়ি রাখছে ঠিক আছে, কিন্তু আবার সাথে পাকা বাড়িও করে ফেলছে। আরেকটা কথা দর্শক, দিদিরা কিন্তু তাদের বাড়ি খুব সাজিয়ে গুছিয়ে রাখে। দেখুন এখানে যে ফুল গাছ রয়েছে, জবা ফুল গাছ। এই যে ধান, এটা কি ধান দিদি? ও সিন্টু পাইজন। ও সে তো আমাদের নালিতা বাড়ির, হ্যাঁ ওখান থেকে আনছে না দর্শক। এই যে ধানটা এটারে বলে সেন্টু পাইজন, সেন্টু ধান। মানে সে কিন্তু আমাদের নালিতা বাড়িরই মানুষ এবং এটা তারই গবেষণালব্ধ একটা বীজ। এটা অনেকেই চাষ করে, ওই সবাই না, এটা ভালো হয় দিদি খুব। হ্যাঁ ভালো হয়েছে না? যাক, ভালো যদি হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তবে আমি লক্ষ্য করছি যে সেন্টু পাইজন প্রচুর মানুষ করে, বেশি হয়েছে একটু, এই জন্য ফলন ভালো হয়, ভালো ফলন ভালো হয় এই জন্য করে, দামও। ও তার মানে সেন্টু হাজং, সেও হাজং কিন্তু, হ্যাঁ দিদিদের মতোই তিনিও হাজং। যদিও সে কোনো গবেষণা লব্ধ জ্ঞান নিয়ে এটা করে না, তার নিজের অভিজ্ঞতায় নিজে গবেষণা করে এটা করে। কিন্তু তারপরও সে যে মানুষের জন্য যেটা করতে পারছে এটা কিন্তু সত্যি এটা বিশাল, মানুষকে সে বিশাল অবদান দিছে। হ্যাঁ দিছে না? কারণ আজকে একদম মানে দেখা যায় আমাদের এই উত্তরের জনপদ জুড়ে পুরাটাই মানে সেন্টু পাইজন কিন্তু আস্তে আস্তে এটা ছড়িয়ে পড়ছে, এবং এখন কিন্তু বিপুল পরিমাণে চাষাবাদ হচ্ছে এই সেন্টু পাইজন। দর্শক কথা বলতে গিয়ে দর্শক আর এক কথা বললাম। আর এই যে রাস্তা, আমি মিজান ভাইকে আগে দেব, যদি কোনো ঝামেলা হয় ঝুঁকি হয় তাহলে সেটা মিজান ভাইয়ের উপর দিয়ে যাবে, আর আমি পেছন থেকে নিজের যান বাঁচা, চাচা আপন যান বাঁচা, নাকি মিজান ভাই? কিন্তু প্রিয় দর্শক, ডেপুল্লাপাড়ার ওই যে গারো বাড়িটা, মানে পাকিস্তান আমলের বাড়িটা, ওই বাড়িটা দেখতেই হবে। ওই বাড়িটা না দেখলে মনে যে শান্তিটা, এই শান্তিটা কোনোভাবেই পাওয়া যাবে না। এখানে কিন্তু গবাদি পশু দেখুন পালন করে এই হাজং যারা আছে তারা। আর সম্ভবত রাস্তা এই দিক থেকে আলপথ ধরে আর কি যেতে হবে। আর দিদিরা বলল যান ওইদিকে
পাহাড় নাকি দেখা যায়। পাহাড় খুব কাছে থেকে দেখা যায়, দৃশ্য নাকি খুব সুন্দর। আর আসলেই বাস্তবতাও এটা আমরা দেখেছি যে এখানে কিন্তু পাহাড়টা খুব কাছে থেকে দেখাও যায়। মানে এই জায়গাগুলো সত্যি নান্দনিক, এবং এরকম জায়গায় আসলে যে উপলব্ধিটা হয় সেটা খুব ভালো লাগে। মানে একটু নতুন নতুন মানুষের সান্নিধ্যে আসা যায়, নতুন নতুন অভিজ্ঞতা, নতুন নতুন জ্ঞান, বলা যায় অনেক প্রাপ্তি আছে এই সব জায়গা দিয়ে ঘোরাফেরা করায়। তো এই যে দর্শক, আমরা কিন্তু সেই প্রাচীন বাড়ির কাছাকাছি এসে পড়েছি, এবং পথ এখানে একটা আলপথই, এই আলপথ দিয়েই যেতে হবে। মিজান ভাই রীতিমতো নেমে পড়েছে ঝাঁপ দিয়ে। দর্শক, এবারে দেখুন প্রকৃতির কি অপূর্ব সৌন্দর্য। পেছনে মেঘালয় পাহাড়, একটার পর একটা পাহাড় যেন ধাপে ধাপে সাজানো রয়েছে। আর পাহাড়ের নান্দনিকতা কিন্তু এইটাই, নাকি মিজান ভাই? একটা পাহাড়, তার পেছন দিয়ে আরও একটা পাহাড় উকি দিচ্ছে, তার পেছন থেকে আরও একটা উঁচু পাহাড় উকি দিচ্ছে। আর যতই আপনি এই পাহাড়ের কাছে যেতে চাইবেন, পাহাড় আপনাকে ফাঁকি দিয়ে ততই দূরে চলে যেতে থাকবে। মানে পাহাড়কে যেন ছোঁয়া যায় না, এরকম একটা অনুভূতি হয়। আর দেখলে মনে হয় যে যেন কাছে, তাই না মিজান ভাই? দেখুন, সত্যি এই যে পাহাড়, এই পাহাড় আসলে পাহাড় নিয়ে অনেক উপলব্ধি। এই যে বলছে যে আসলে কাদা আছে, এখন সেই কাদা কিন্তু এখানে আমাদের সামনে বিরাট বড় বাধা সৃষ্টি করছে। দর্শক, পাহাড়ের প্রকৃতি তো দেখছিলাম, দেখতে দেখতে এতক্ষণ যে দিদিরা আমাদের ওখান থেকে সচেতন করছিল যে রাস্তা কিন্তু কিছুটা কাদা। এখন ওই পাহাড়ের সৌন্দর্য এই কাদায় এসে আমাদেরকে এমনভাবে বিঘ্ন ঘটাইছে যে মানে মনটাই ভেঙে দিচ্ছে। না, মিজান ভাই তো মানে ওখানে যাইতেই চাইতেছে না, কিন্তু ওইটা একটা প্রাচীন আমলের বাড়ি, ওখানে মানুষজন আছে। কি কাশবন যাবো, এই যে কাশবন, ওখানে কাশবন আছে? হ্যাঁ দেখতেছি তো, তাই হ্যাঁ দেখা যায় ওখানে কাশবন আছে, কিন্তু ওখানে বাড়িতে মানুষ আছে ভাই। ওখানে ওই যে রান্না বাড়া হচ্ছে, ওই যে চুলা চলতেছে। ধান সিদ্ধ করুক আর যা করুক ভাই, আমার তো মনটা কিছুতেই ভাবতেছে না। আমি নয় পার হবো, আপনি কেমনে পার হবেন? আমার ঘাড়ে নেন একটু, একটু ঘাড়ে নিলে কি এই মিজান ভাই জুতা খুলে ফেলছে। দর্শক, তাহলে আর কোনো কথা নাই, তাহলে যাই হোক, এবারে এটাকে পার করতেই হবে। নেমে পড়ছি, কিন্তু মুশকিল হচ্ছে এত সমস্যা, ডেবে যায় তো, ডেবে যায় রে বাবা, বারে বাবা রে বাবা। ভাই রাস্তা সম্ভবত এইটা না, আরো রাস্তা আছে। হ্যাঁ, এখান থেকে যে মানুষের চলাচল আছে, ব্যাপারটা কিন্তু এরকম মনে হচ্ছে না আমার। হ্যাঁ হ্যাঁ, মিজান ভাই খুলে হাঁটা দিছে জুতা টুতা। না, আমি না গেলে বিষয়টা কেমন হয়। কিন্তু রাস্তাটা সত্যি খুবই খারাপ, এখান থেকে যে মানুষের চলাচল আছে এমনটা বোঝাই যাইতেছে না। যাক, জুতা খুলে হোক আর জুতা হাতে নিয়ে হোক, মোট কথা এই বাড়িটায় না আসা পর্যন্ত প্রাণে শান্তি পাচ্ছিলাম না, মনে শান্তি পাচ্ছিলাম না। তো সেই ঐতিহাসিক গারো বাড়ি, যে বাড়িতে আসার জন্য এত যুদ্ধ, ও বাবা, এখান থেকেও রাস্তা ভয়াবহ। এই দেখুন, এই দেখুন, এখানেও আপনার রাস্তা কিন্তু পুরোটাই ভাঙা, কঠিন অবস্থা। এইবারই মানুষজন চলাফেরা করে কোথায় দিয়ে, আমি তো কিছু বুঝতেছি না। হতবাক, একদম ফাঁকা জায়গায়। আপনারা উপলব্ধি করেন ভারতের সীমানা এই যে পেছনে, আর চতুর্দিকে প্রবল ধান ক্ষেত, পেছনে মেঘালয় পাহাড়, তার মধ্যে একটা বাড়ি। আবার রাস্তাঘাটের অবস্থাও খুবই করুণ, কোনো রাস্তাঘাট নাই, আলপথ দিয়ে চলাফেরা করতে হয়, কয়েকটা জায়গায় ভাঙা। এখানেও এসে দেখা যায় যে আর এক নদীর মতো, কিন্তু এরা যায় কোথায় দিয়ে, চলাফেরা করে কোথা থেকে?
লাভজনক ব্যবসা বুঝছেন, হ্যাঁ এই যে লাভজনক ব্যবসা। লাভজনক ব্যবসা দেখছেন, কিন্তু তারা চলাফেরা করে কোথায় দিয়ে, আমি তো এটাই বুঝতেছি না। দর্শক, ফাইনালি এই পাকিস্তান আমলের বাড়িতে এসি এখানে শুরুতেই চোখে পড়লো শূকর পালন করা হচ্ছে। আর এই হচ্ছে আপনার এই বাড়ির চিত্র। দূর থেকে আমি দেখছিলাম যে এখানে কিছু একটা রান্না বাড়া করা হচ্ছে। তো মিজান ভাই বলছিল যে আসলে ধান সিদ্ধ করা হচ্ছে। তো আসলেই এখানে ধান সিদ্ধ করা হচ্ছে। আর এই বাড়িটা হচ্ছে একটা গারো বাড়ি। দর্শক, এই যে এই সেই বাড়ি, এখানে আমরা দেখছি তিনটে বাসা, একটা বাসা ওখানে, একটা বাসা এখানে, একটা বাসা এখানে। কিন্তু এই বাড়িটা গারো বাড়ি হলেও এখানে আপনার মাটির ঘর নেই। এবং এই জায়গায়, এভাবে ফাঁকা জায়গায় একটা বাড়ি, সেটা অভূতপূর্ব। এবং এটা অনেক মানে প্রাচীন আমলের একটা বাড়ি, পাকিস্তান পিরিয়ডের একটা বাড়ি। দেখুন কি অদ্ভুত। রাস্তাঘাট নাই এখানে, মানে তেমন কোনো মানুষজন নাই। এই এক দিদি রয়েছে যিনি ধান সেদ্ধ করছে। দিদির সাথে একটু কথা বলে দেখি। দিদি, আপনাদের রাস্তাঘাট কই? রাস্তাঘাট দেয় নাই তো, দেওয়াই হয় না আমাদের জন্য। রাস্তাঘাট দিবে দিবে বলেও দেয় না। এইখানে মানে আপনার ওই যে আমরা যে রাস্তা দিয়ে এসি ওই রাস্তা দিয়ে আপনাদেরকে চলাফেরা করতে হয়? ওই দিক দিয়ে হাতে হাতে চলা করি, আর বর্ডার দিয়ে। ও, আর এই সাইড দিয়ে বর্ডার দিয়ে ঢোকা যায়? হ্যাঁ, বর্ডার দিয়ে তো পানি নাই। ও, এই সাইড থেকে পানি নাই, কিন্তু এই সাইড থেকে পানি আছে। হয় এদিকে পিছিয়ে খেত নাই দিক। ও, এইটা দিয়ে সমস্যা। হ্যাঁ, ও বুঝতে পারছি। তো দিদি, এখানে আপনারা কয় ফ্যামিলি রয়েছেন? আমরা তো এখানে আমরা তিন ফ্যামিলি আছে। তারপরে ওই যে পিছনে আছে 2 ফ্যামিলি। ও, ওইদিকে 4-5 ফ্যামিলি আছে পিছনে, কিন্তু ওরা বাড়ি বানায় নাই এখনো, ঘর বানায় নাই। ঘর বানায় নাই না? না, ওরা তো সব এই ঢাকায় থাকে। ঢাকায় থাকে, আপনারাই শুধু এখানে থাকেন? আমরাই থাকি বাড়িতে। আচ্ছা আচ্ছা। দর্শক, দিদিরা বলছিল মূলত এই যে বাড়িটা, এখানে বেশ কয়েকটা ফ্যামিলি রয়েছে, তবে মানুষজন নেই এখানে। এখান থেকে আপনার এই ঘরটা যেটা দেখলাম, এর পেছনেও আরও কয়েকটা ঘর আছে, কিন্তু সেখানে কেউ থাকে না। ওই যে আমরা দেখাই আপনাদেরকে, এখানে শুধু মানে আপনার সেই ভগ্নস্তূপ বাড়ির যে, সেটা কিন্তু পড়ে রয়েছে, তাছাড়া আর এখানে কিছুই নেই। এই যে দেখুন, এইখানে আরও 3টে ফ্যামিলি ছিল। এই দেখুন, সেই 3টে ফ্যামিলির ভগ্নস্তূপ কেবল এখনো পর্যন্ত রয়ে গেছে। এখানে বোধহয় একটা বাড়ি আছে, যে বাড়িতে সম্ভবত মানুষজন থাকে নাকি কিছু ঠিক বোঝা যাচ্ছে না। তবে এখানে অ্যাক্টিভিটিস কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। আর এখান থেকে মূলত রাস্তা, এই রাস্তা দিয়ে সীমান্ত ধরে আপনার ওই দিক থেকে গেলে পরে কাদা নাই। আর আমরা যে রাস্তাটা ধরে এসি সেখান থেকে কাদা আছে। আর এখান থেকে মানে আপনার যদি আমরা একটুখানি আপনাদেরকে পেছনে গিয়ে দেখাই প্রিয় দর্শক, তাহলে আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা কি অদ্ভুত জায়গা। এটা কিন্তু সত্যিই অকল্পনীয়। এখান থেকে মানে আপনার এই যে সীমান্তের যে কাঁটাতার এবং ভারতের যে বর্ডার এবং মেঘালয়ের যে পাহাড়, সেটা কিন্তু অদ্ভুতভাবে দেখা যায়। দেখুন, পেছনে ভারত সীমান্ত, এই যে কাঁটাতার, তার পেছনে উঁচু পাহাড়, মেঘালয়ের পাহাড়, আর তার মাঝখানে যে নোম্যান্স ল্যান্ড রয়েছে, সেখানে গবাদি পশু পালন করা হচ্ছে। আর ওই যে দূরে যত দূর তাকাবেন, ধাপে ধাপে একটার পর একটা কিন্তু শুধু পাহাড়ই দেখা যাবে। তো আজকে দর্শক, এই জায়গাটায় এসে সত্যি আমি নিজেও নতুনভাবে নিজেকে আবিষ্কার করলাম। আর ওখানে কিন্তু ভারতের মহল্লা রয়েছে, ওটা ডেপুল্লাপাড়া। আর যেটা আমরা এখন এখানে রয়েছি, এটাও ডেপুল্লাপাড়া। প্রিয় বন্ধুরা, আমরা যে জায়গাটা থেকে ঢুকেছিলাম এই মহল্লাটায়, আবার কিন্তু পুনর্বার সেই জায়গায় এসে পড়েছি। কিন্তু আমরা ডান সাইডে আরও কিছু হাজং পরিবার এবং তাদের বাড়ি ঘর দেখাতে বাকি রেখেছিলাম, এই দিকটায় যাওয়া হয়নি। দেখুন, এদিকে পুকুর রয়েছে একটা, তারপর তার পেছনে বিস্তৃত ধান ক্ষেত, আর তার পাশে এখানে হচ্ছে আরও বেশ কয়েকটা পরিবার রয়েছে বাড়ি। আর এই উঁচু আরেকটা জায়গায় এখানেও কিন্তু একটা হাজং বাড়ি রয়েছে। তো চলুন একটু এগিয়ে গিয়ে দেখি। মুশকিল হচ্ছে এই বাড়িতে কুকুর ডাকাডাকি করে, ভয় লাগে কুকুরের। দিদি, কুকুরে কামড়ায় না তো? আবার কামড়ায় না? না, দিদি বলতেছে কুকুরে কামড়ায় না, কুকুর ডাকলে আমার সত্যি ভয় লাগে।
এইখানে এই মহল্লাটায় দর্শক এদিক থেকেও একটা রাস্তা রয়েছে, এইদিকে এই যে এই রাস্তা দিয়েও কিন্তু বেরোনো যায়, কিন্তু আমরা এই রাস্তা দিয়ে বেরোতে পারবো না, কারণ হচ্ছে আমরা গাড়ি ওই দিকে রেখে এসেছি, ওই সাইডে রেখে এসেছি, আমাদের আবার সেই বর্ডার লাইন দিয়েই যেতে হবে। এই বেটা এখনো আবার ঘেউ ঘেউ করে। এই যে এই হচ্ছে বাড়ি, আরেকটা বাড়ি। তো দর্শক এই যে এই বাড়িটাই আসলাম, আর আসার পথেই কুকুর ঘেউ ঘেউ করলো। তো এখানে প্রতিটা বাড়ির যে দৃশ্য, প্রায় সব বাড়ির দৃশ্যগুলোই একই রকম। এখানেও সুন্দর মাটির ঘর রয়েছে, আর হাজংদের কিন্তু মাটির ঘরের পাশাপাশি তাদের প্রত্যেকের বাড়িতে মন্দির থাকে। ও বাবা, ওখান থেকে কিন্তু আরও একজন চেতে আছে, আর ওই পাশে গবাদি পশু। আর ধান এখন প্রায় সব বাড়িতেই উঠেছে, ধান কিন্তু এই যে শুকানোর কাজ, কাটার কাজ, বিভিন্ন কাজ এখানে এখন বর্তমানে বিদ্যমান রয়েছে। কিন্তু দর্শক এখানে এক বৃদ্ধ দিদি রয়েছে, যিনি হাজং, তার সাথে একটু কথা না বলে গেলে তো হয় না। তো দিদি কেমন আছেন? দাদা বুড়া মানুষ আমার কেমন থাকবো, ভালো আছে? শরীর টরীর ভালো আছে? ও আচ্ছা আচ্ছা। থাকার মানে বুড়ো হয়েছে। বয়স কি 100 বছর হয়েছে দিদির? কি জানি হচ্ছে বলুন, এটা আমার সিঁড়ি বড় সিঁড়ি। ওই যে সেরি আপনারা যে কাম করতেছে? নিগলে না তিন ও আচ্ছা আচ্ছা। ও বড়, ও আচ্ছা। আরেকটা তো সেরির বাড়িতে কে বিয়ে দিছেন না সেরিরে? বিয়ে দিছে তো তোমার মতনে চেঙ্গা চেঙ্গা বেশা চাকরি করে হে ও ও- এই ভাই পুবে আচ্ছা আচ্ছা। এখনো মেয়ে এই বাড়িতেই থাকে? জামাই কই থাকে? ঢাকা? টাকা টাকা না থেকে জহর তো বিল্ডিং বাড়ি বাইতা তুই আছে না ঘর ওইখানে আমার বড় সিঁড়ি। বড় ছেলে? আচ্ছা 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 আচ্ছা। তো দর্শক এই যে আমাদের বৃদ্ধ যে দিদি রয়েছে, হাজং দিদি, তার সাথে কথা বলে আমি ঠিক পারতাছি না, মানে সে আমাকে কি বলছে আমি বুঝতে পারতাছি না, আমার কথাও আমি তাকে ঠিক ভালোভাবে বোঝাতে পারছি না, তার বয়স হয়েছে। তো যাই হোক দর্শক, আপনাদেরকে যে কথাটা বলতে চাই সেটা হলো এই ডেপুল্যাপাড়া নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, যেখানে আমি আপনার হাজংদের ইতিহাস, ঐতিহ্য এবং জীবনধারা নিয়ে মানে আপনার বিস্তারিত কাজ করেছি। তো সেই ভিডিওটা আপনারা যদি চান দেখলে আপনারা আই বাটনে ক্লিক করে পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওতে ইতিহাস সম্পর্কে এবং হাজংদের যে বর্তমান জীবন বৈচিত্র্য সেগুলো নিয়ে তেমন বিশেষ কিছু বলবো না। এবং এই ভিডিওটা দর্শক এই যে এই মহল্লাটা আমার দেখানো বাকি ছিল, এটার মধ্যে দিয়েই আমি শেষ করব। তো দর্শক আজকের পর্ব এখানেই আমি সমাপ্ত করতে চাই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর লাইক করার সাথে সাথে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সুস্থ থাকার পাশাপাশি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে আমরা আরও নতুন নতুন এরকম ভিডিও করার উৎসাহ পাই। আমাদের পরিবারটা যত বড় হবে আমরা কিন্তু কাজের উৎসাহ ততটাই বেশি পাবো। তো